অরুণ মেঝেতে শুয়ে কয়েকবার কেশে ওঠে। অরুণের কাশির শব্দ পেয়ে আকাশ একবার পিছু ফিরে তাকালো। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নেয়। আকাশ কিছু বলল না, উঠে গিয়ে ঘরে দরজা আটকে দিল। এরপর এগিয়ে এসে সন্ধ্যাকে কোলে তুলে বেডে বসিয়ে দিল। সন্ধ্যা একটু কেঁপে ওঠে, তবে চুপ থাকলো। আকাশ একটি চেয়ার এগিয়ে আনলো অরুণের সামনে। এরপর বেশ শক্তি খাটিয়ে দু হাতে অরুণকে তুলে চেয়ারে বসালো। অরুণ চেয়ারে শরীর ছেড়ে দিয়েছে। আকাশ আশেপাশে ফার্স্ট এড বক্স খুঁজলো। ঘরের কর্নার টেবিলের কাছে পেয়েও গেল। এগিয়ে গিয়ে ফার্স্ট এড বক্সটি নিয়ে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে কিছু ব্যান্ডেজ সহ মলম সন্ধ্যার সামনে রেখে বলে, পা ব্যান্ডেজ করে নাও ফার্স্ট। অরুণের অবস্থা খারাপ, তুমি ব্যান্ডেজ করতে পারবে না? সন্ধ্যা আকাশের দিকে তাকালো। আকাশের মুখে মলিনতার ছাপ। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে বিরক্ত হয়ে বলে, পারবে? সন্ধ্যা ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। আকাশ অরুণের সামনে বরাবর একটি চেয়ার টেনে নিয়ে বসে। বাঁ পায়ের উরুর উপর ফার্স্ট এড বক্স রেখে অরুণের ক্ষতস্থানগুলো তুলোর সাহায্যে মুছে দিতে থাকে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটি তার বন্ধুকে কিভাবে মারলো, আবার সে নিজেই তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। সন্ধ্যা একা একা যেটুকু পারল সেটুকুই ব্যান্ডেজ করে নিল তার পা। কাচের কোনা দিয়ে পায়ের সাইড দিয়ে কেটে খুব গভীর ক্ষত হয়ে গেছে। দরজায় করাঘাতে সন্ধ্যা ঘাড় ঘোরায়। আকাশের হাত থেমে যায়। আনিকা হাঁপানো কণ্ঠে বলে, আকাশ দরজা খোলো। সন্ধ্যা বেড থেকে নামতে নেওয়ার আগেই আকাশ আওয়াজ করে ঠান্ডা গলায় বলে, আনিকা তোরা যা, আমরা আমার অরুণের সাথে কথা আছে। আকাশে শান্ত গলায় আনিকা শান্ত হলো। রাব্বির দিকে তাকালে দেখলো রাব্বি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। আনিকা রাব্বির হাত ধরে বলে, চলো। রাব্বি অবাক হয়ে বলে, যাবে মানে? আকাশ অরুণকে মারছে বললে যে? আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুট করে রেগে যায় ও, একটু পরই ঠান্ডা হয়ে যায়। এখনো নিজেই অরুণে ব্যান্ডেজ করছে হয়তো। ও এরকমই, তুমি এসো। রাব্বি আর কিছু বলল না, আনিকার সাথে জায়গাটি প্রস্থান করে। আকাশ নীরবে অরুণের মুখ পরিষ্কার করে দিয়ে যেখানে যেখানে কেটেছে সেখানে বেশ কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ডান হাত মাথায় দিয়ে অরুণের মাথা ঝাঁকিয়ে বলে, মাথা ব্যথা হচ্ছে? অরুণ ছোট করে হুম। দুপুরে খেয়েছিস? অরুণ ক্ষীণ কণ্ঠে উত্তর, হুম। আকাশ ফার্স্ট এড বক্স উল্টে পাল্টে টাফ নেল খুঁজে না পেয়ে বিরক্তি কণ্ঠে বলে, অলির বক্স রেখে কি লাভ, কাজের সময় কিছুই পাওয়া যায় না। বলে হাতের ফার্স্ট এড বক্স ছুঁড়ে ফেলতে গিয়েও বক্সের এক কোনায় একটি টাপনেল দেখে আকাশ হাতে নেয় ওষুধটি। এরপর চেয়ার থেকে উঠে গিয়ে টি টেবিল থেকে এক গ্লাস পানি এনে অরুণের সামনে ধরে বলে, খেয়ে নে। অরুণের দুর্বল শরীরটা একটু নড়ে ওঠে। চোখ জোড়া খুলে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ তার দিকে চেয়ে আছে। অরুণ আকাশের হাত থেকে ওষুধ আর পানি নিয়ে ওষুধ খেয়ে নেয়। আকাশ অরুণের থেকে গ্লাস নিয়ে টেবিলের উপর রেখে আসে। এরপর আবার অরুণের সামনে চেয়ারে বসে। অরুণ চেয়ারে দু হাত ছেড়ে দিয়ে চোখ বুজে রেখেছে। আকাশ চেয়ারে হেলান দেয়। বাঁ পায়ের উপর ডান পা রেখে ডান হাত ভাঁজ করে কপালে দু আঙ্গুল ঘষে বাম পা নাড়ায়। দৃষ্টি অরুণের দিকে বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, কবে থেকে চিনিস অনামিকাকে? অরুণ যেমন ছিল সেভাবে উত্তর করলো, 1 বছর। আনিকার বোন জানতিস না? জানতাম না, কিছুক্ষণ আগে জেনেছি। অনামিকার ফিলিংস নিয়ে এত বাজে কেন খেললি? অরুণ চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলে, ওর ফিলিংস নিয়ে খেলিনি আমি। ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ও থাকেনি আমার কাছে। আকাশ শক্ত কণ্ঠে বলে, মেয়েদের মাঝে ডুবে থাকিস, এরকম ক্যারেক্টারলেস ছেলের কাছে কোনো ভদ্র মেয়ে থাকে না। অরুণের মুখ মলিন হলো। আকাশ রাগান্বিত স্বরে বলে, ওর নোট পিকগুলো সব ডিলিট করা এক্ষুনি। অরুণ ঢোকিলে থেমে থেমে বলে, পারবো না, সরি। কথাটা শুনতেই আকাশ অরুণের চেয়ারের হাতলে ডান পা রাখে। এরপর চিবিয়ে চিবিয়ে বলে, অরুণ আমি ঠান্ডা আছি, প্লিজ আর রাগাস না। চুপচাপ অনামিকার সব পিক ডিলিট করবি। অরুণ দুর্বল কণ্ঠে বলে,
ওর পিক ডিলিট করলেও ও বিয়ে করে নেবে, ওকে অন্য কেউ ছুঁয়ে দিবে। আমি এটা মানতে পারি না ইয়ার। আকাশ শান্ত চোখে তাকালো। অরুণের কথায় সে হাঁসফাঁস করল। সন্ধ্যার প্রতি সেম ফিলিংসটা সে তার মাঝেই লক্ষ্য করেছে। ব্যাপারটায় মারাত্মক বিরক্ত হলো আকাশ। মৃদু স্বরে বলে, এরকমটা তোর কেন মনে হয়? অরুণ হেসে বলে, কেন যেন ওকে বউ বউ লাগতো। অন্যদের সাথে স্বভাবগত টাইম পাস করতাম, কিন্তু অনামিকার প্রতি ডিফারেন্ট ফিলিংস। কিন্তু মেয়েটা আমাকে বুঝলো না, পিক ভাইরাল করার ভয় দেখাতাম। সেই ভয়ে আমার সাথে একটু একটু কথা বলতো, কিন্তু আগের মতো ভালো করে কথা বলেনি কখনো। ওর যে বিয়ে আমাকে জানায়নি পর্যন্ত। এখানে এসে ওকে দেখে চিনতে পারলাম। এরপর আবারও ব্ল্যাকমেল করলাম। ও বিয়ে ভেঙে দিল। আনিকার বোনের বিয়েতে আসতে চায়নি। না, আসলে তো অনামিকার বিয়ে হয়ে যেত। এসে ভালো করেছি। আকাশ সব শুনল। বউ বউ, সন্ধ্যা তার বউ বলে তার এই ফিলিংস কথাটা ভাবনাতে আসতেই আকাশ কিছু হিসাব কষল মনে মনে। আপাতত এই বিষয় চেপে রেখে রেগে বলে, তোর লজ্জা করে না আনিকার বোনকে এভাবে ব্ল্যাকমেল করতে? ভালোবাসি ওকে। কথাটা শুনে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, মেজাজ বিগড়ে যায়। এপাশ ওপাশ হাঁটলো কয়েক পা, অতঃপর থেমে বলে, এই ভালোবাসা শব্দটা আসলে কি বোঝা আমাকে? আমি এসবের ব্যাপারে জানি না, বাট অ্যাটলিস্ট এইটুকু বুঝি কেউ মেয়েদের মধ্যে ডুবে থেকে কাউকে ভালোবাসতে পারে না। একটু থেমে আবারও আকাশ বলে, চুপচাপ অনামিকার সব পিক ডিলিট কর। অরুণ চোখ বুজে মৃদু স্বরে বলে, ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না, ফিউচারে ওই আমার বউ হবে, তাই এসব ডিলিট করার প্রয়োজন নেই। আকাশ রেগে বলে, এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি? অরুণ আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, না হয়নি। আর আমি বিয়ে করতে চাই, আর তুই তো তোর বউকে ডিভোর্স দিবি। আমার ব্যথা কেমনে বুঝবি? আকাশ দাঁত কিরমির করে বলে, হ্যাঁ, আমি আমার বউকে না ছুঁয়েই ডিভোর্স দেব। তোর মতো খেয়ে ছেড়ে দিব নাকি? এই পর্যায়ে অরুণ চুপ হয়ে গেল। আকাশ উল্টো ঘুরে আবারও অরুণের দিকে তাকাতে গিয়েও তাকালো না। সন্ধ্যাকে দেখে অবাক হয়। অরুণের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে সন্ধ্যার কথা ভুলিয়ে গিয়েছিল। সন্ধ্যা চুপচাপ অরুণ আর আকাশের কথা শুনছিল। অরুণের কথায় যতটা অবাক হয়েছিল, আকাশের লাস্ট কথায় তার চেয়েও কয়েক গুণ অবাক হয়ে চেয়ে আছে। আকাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার পায়ের দিকে নজর করলে দেখলো পায়ে ব্যান্ডেজ করেছে, কিন্তু মনে হচ্ছে খুলে যাবে এক্ষুনি। আকাশ এগিয়ে গিয়ে ডান পা বেডের উপর রেখে সামান্য ঝুঁকে সন্ধ্যার পা টেনে নিয়ে রেগে বলে, কিছুই তো পারো না, পারোটা কি তাহলে? বলতে বলতে সন্ধ্যার পায়ের আলগা হয়ে থাকা ব্যান্ডেজ ভালোভাবে লাগিয়ে দেয়। সন্ধ্যা চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে। আকাশ তার কাজ করে সোজা হয়ে দাঁড়ায়। সন্ধ্যার বিস্ময় মুখখানে মুখ পানে চেয়ে আকাশ ভ্রু কোঁচকালো। বহু শব্দটা মাথায় বাজলো, যেটাতে আকাশের বিরক্তির মাত্রা বাড়ল। সন্ধ্যার দিকে চেয়ে শক্ত করে বলে, প্রিপেয়ার ফর ডিভোর্স পেপার। কথাটায় কি ছিল কে জানে, সন্ধ্যা সারা শরীর কেঁপে উঠল। আকাশ কথাটা বলে ঘর থেকে বেরোনোর জন্য দরজা খোলে, তখনই অনামিকা ধূপধাপ পা ফেলে এগিয়ে আসে। দরজা খোলা পেয়ে হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে যায়। আকাশ দ্রুত কয়েক পা দূরে সরে দাঁড়ায়। অনামিকা অরুণের দিকে তেড়ে গিয়ে অরুণের ডান গালে কষিয়ে দুটো থাপ্পড় মারে। অরুণ সহ সকলে হতভম্ব হয়ে চেয়ে আছে। অনামিকা দু হাতে অরুণের শার্টের কলার ধরে কান্নামাখা গলায় বলে, খুশি হয়েছিস তুই আমার জীবন জাহান্নাম বানিয়ে? বল খুশি হয়েছিস? চরিত্রহীন লম্পট কথা বলছিস না কেন? অরুণের চোখে মুখে অসহায়ত্ব। অনামিকার ফর্সা দুগাল টকটকে লাল। অরুণ ঢোক গিলে বলে, তোমাকে কে মরেছে? আনিকা দ্রুত এগিয়ে এসে অনামিকাকে টেনে সরিয়ে আনে। অরুণের দিকে ভর্ৎস করে দেওয়া চোখে চেয়ে রাগান্বিত স্বরে বলে, এ আমার বোনের জন্য দরদ দেখায় কেন? আকাশ, ওকে নিয়ে যায় এখান থেকে। অরুণ এগিয়ে এসে বলতে চায় কিছু। আকাশ দ্রুত অরুণকে টেনে ঘরের বাইরে নিয়ে যেতে থাকে। অরুণ আকাশকে বাধা দিল না। অনামিকার কান্নারত মুখ ফানে দৃষ্টি রেখে এগিয়ে যায়
আর ভারী গলায় বলে, অনামিকা, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ রাজি হয়ে যাও। অনামিকা তেড়ে যেতে নিলে আনিকা তার বোনকে টেনে ধরে। অনামিকা চিৎকার করে বলে, আমি বিষ খেয়ে মরে যাব, তবুও তোর মতো চরিত্রহীনকে বিয়ে করব না। অরুণের মুখে অসহায়তার ছাপ ফুটে ওঠে। আকাশ অরুণের কলার ধরে টেনে বের করে নিয়ে যায়। অনামিকার কান্নায় ভেঙে পড়ে। আনিকা দরজা ভিড়িয়ে দিয়ে অনামিকাকে তার বেডে বসায়। বরযাত্রীরা চলে গিয়েছে। আনিকার বাবা মা ঘরে দরজা আটকে বসে আছেন। মান সম্মান হারিয়ে সকলে যেন দিশেহারা। ঘণ্টাখানেক আগে অনামিকাকে পাগলের মতো কাঁদতে দেখে আনিকা ঘাবড়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিল বিয়ে হয়ে যাচ্ছে বলে হয়তো কাঁদছে, কিন্তু এইভাবে কে কাঁদে? আনিকা কিছু জিজ্ঞেস করার আগেই অনামিকা কাঁদতে কাঁদতে বলে, সে বরকে তার রিলেশনের কথা বলে বিয়ে ভেঙে দিয়েছে। আনিকা অবাক হয়। অনামিকার রিলেশন ছিল। অনামিকা কাঁদতে কাঁদতে শুরু থেকে তার বোনের কাছে সব বলে দেয়। অরুণের সাথে তার ফেসবুকে পরিচয় গত 1 বছর আগে। সে জানতো না অরুণ আনিকার ফ্রেন্ড। একদম বিদেশি মানুষের মুখে খাঁটি বাংলা ভাষা শুনে অনামিকার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। অরুণের ব্যাপারে টুকটাক জানে, কথা বলতে বলতে একসময় তাদের মাঝে একটা রিলেশন হয়। এরপর অরুণের চাওয়া বেড়ে যায়। অনামিকার কাছে আবদার করে তার উইদাউট ড্রেসে পিক লাগবে। অনামিকা বুঝতো অরুণদের বিদেশি কালচারে এসব খুব নর্মাল, হয়তো রুম ডেট করা খুব নর্মাল অরুণের কাছে, কিন্তু সে তো বাঙালি। সে সাথে সাথে সায় দিতে পারেনি। এরপর অনামিকা অরুণের সাথে প্রায় 2 দিন যোগাযোগ অফ রেখেছিল, কিন্তু অনামিকা থাকতে পারেনি। আবেগের বয়স ছিল। অরুণকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের নোটপিক অরুণকে সেন্ড করে। কয়েক মাস পর হঠাৎ জানতে পারে অরুণের মেয়েদের সাথে প্রচুর মেলামেশা। অনামিকা জিজ্ঞেস করলে অরুণের সহজ উত্তর ছিল, তুমি রিয়েল, বাকিটা টাইম পাস। অনামিকার মাথা যেন আকাশ ভেঙে পড়েছিল। সবকিছু এত দিশেহারা লাগছিল। এরপর অনামিকা যখন অরুণকে ছেড়ে দিতে চায়, তখন শুরু হয় অরুণের ব্ল্যাকমেল। সব কথা শুনে আনিকা অনামিকার গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। কথাগুলো ভেবে অনিকা দীর্ঘশ্বাস ফেলল। অনামিকার মাথা তার কাঁধে রাখল। ঝাপসা চোখ জোড়া বা হাতে মুছে নিল। মানুষটা অন্য কেউ হলে হয়তো এত খারাপ লাগতো না, যতটা খারাপ লাগছে মানুষটা তার বন্ধু অরুণ হয়। সন্ধ্যা মলিন মুখে অনামিকার মুখ পানে চেয়ে রইল। ভীষণ খারাপ লাগছে তার। সে বেড থেকে নেমে আনিকার কাঁধে হাত রাখলে আনিকা সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হবে। এরপর অনামিকার দিকে আঙুল তাক করে বোঝায়, আপুকে কিছু বলো না, ভুল থেকে মানুষ শেখে। সন্ধ্যার বোঝানোর ধরন খুব সুন্দর ছিল। আনিকা বুঝলো সন্ধ্যার ভাষা। মৃদু হেসে বলে, তুমি তো ভীষণ লক্ষ্মী মেয়ে সন্ধ্যা। সন্ধ্যা 2 হাত দিয়ে বোঝায়, তোমরা 2 বোন আরো বেশি লক্ষ্মী আর মিষ্টি। সন্ধ্যার বাচ্চামি কথায় আনিকা একটু হাসলো। অনামিকা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে তাকায়, নাক টেনে বলে, এটা কে আপু? আনিকা মৃদু স্বরে বলে, আকাশের বউ সন্ধ্যা। ওর কথাই তোকে বলেছিলাম। অনামিকা সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা মলিন মুখে তার দিকে চেয়ে আছে। এসব ঘটনা না হলে হয়তো সন্ধ্যাকে জড়িয়ে ধরতো। সে জানে সন্ধ্যা কথা বলতে পারে না, কিন্তু এখন কিচ্ছু ভালো লাগলো না। আনিকা বলে, সন্ধ্যা বাইরে তোমার জন্য আন্টি অপেক্ষা করছে। সন্ধ্যা ইশারায় বিদায় জানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ আগেও যে বাড়িতে বিয়ের আমেজে ঘেরা ছিল, এখন তা স্তব্ধতায় ঘিরে গিয়েছে। সন্ধ্যা আশপাশটা ঘুরে ঘুরে দেখে। কিছু দূর এগিয়ে গেলে আসমানি নওয়ান তার বোন সহ শিমুকে চোখে পড়ে। ভদ্রমহিলা সন্ধ্যাকে ঘুরিয়ে হাঁটতে দেখে চিন্তিত কণ্ঠে বলে, তোর পায়ে কি হয়েছে? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায়, তেমন কিছু না। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে। আকাশ ড্রাইভিং সিটে, পাশের সিটে অরুণ, আর পেছনে বসেছে সন্ধ্যার 4 জন। সন্ধ্যা একটু পরপর আকাশের দিকে তাকায়। তার মাথায় বারবার ঘুরছে আকাশে বলা ডিভোর্সের কথাটি। সন্ধ্যা গাড়ির সামনের আয়নায় দৃষ্টি দিলে আকাশের চোখ দুটো দেখতে পায়। সন্ধ্যা মলিন মুখে তাকিয়ে রইল
আকাশ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে হঠাৎ আয়না চোখ পড়লে সন্ধ্যার সাথে চোখাচোখি হয়। সন্ধ্যার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আকাশের ভ্রুজোড়া কুঁচকে যায়, বাঁ হাতে আয়না ডান দিকে অনেকটা ঘুরিয়ে দিল। সন্ধ্যা নজর এড়ায় না তা, মনটা বিষণ্ণতায় চেয়ে যায়। আকাশের বলা কথাটি তার মনে প্রভাব ফেললেও নতুন লাগছে না, কারণ সে বিয়ের দিন থেকেই শুনে আসছে তাকে ডিভোর্স দেওয়া হবে। তবুও মন খারাপ হয়ে যায় তো। আকাশ বাসার সামনে গাড়ি সাইড করে, সন্ধ্যা সহ সকলে গাড়ি থেকে নেমে যায়। আকাশও বেরিয়ে আসে। অরুণ ভেতরেই বসে থাকলো। সন্ধ্যা হাঁটতে হাঁটতে পিছু ফিরে আকাশের দিকে দুবার তাকালো। আকাশ উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে মলিন মুখে বাড়ির ভেতরে চলে যায়। ধরণীতে সন্ধ্যা নামবে নামবে ভাব। অরুণ গাড়ির ভেতর থেকে বেরিয়েছে, যদিও আকাশের মার খেয়ে বেচারার অবস্থা একটু খারাপ, তবে আগের চেয়ে ভালো লাগছে। ভার্সিটিতে থাকাকালীন আকাশের হাতে কত ছেলে মার খেয়েছে, অনেক রেকর্ড আছে। আকাশ কিছু দূর গিয়ে দোকান থেকে দুটো স্পিড কিনে আনে। এরপর গাড়ির সামনে বনেটের উপর পা ঝুলিয়ে বসে। একটি স্পিড বনেটের উপর রেখে আরেকটি বোতলের মুখ খুলে ছুঁড়ে ফেলে। এরপর ঢক ঢক করে অর্ধেকটা স্পিড খেয়ে অরুণের দিকে চেয়ে বলে, তোর ফোন দে। অরুণ আকাশের কথা মতো ভদ্রভাবে ফোন দিলে আকাশ হাতে নেয়। আকাশ কোনো কথা ছাড়াই অরুণের ফোন গায়ে চড়ে ছুঁড়ে মারল। ফোনের অস্তিত্ব নেই। অরুণ হেসে বলে, লাভ নেই, আমার সংগ্রহে আছে ওর সব পিক। আকাশ অরুণের কলার ধরে রেগে বলে, তুই একটা অমানুষ, ওর পিকগুলো ডিলিট কর অরুণ। এক কথা বারবার বলতে ভালো লাগছে না আমার। কথাটা বলে অরুণের কলার ছেড়ে দেয়। বোতল উপর করে আরিপা স্পিড ঢালে মুখে। এরপর ভ্রু কুঁচকে বলে, শুনেছি ভালোবাসলে নাকি অপর পার্শ্বের মানুষের ক্ষতি করা যায় না। যদিও সব সিনেমার ডায়লগে মনে হয়, রিয়েলিটিতে তোর মতোই কেস হয়। এই যেমন তুই দিব্যি অনামিকার পিক ভাইরাল করার ধান্দায় আছিস। অরুণ হেসে বলে, ওসব সিনেমায় মানায় না, রিয়েলিটিতেও হয়। আকাশ অরুণের কথায় বিদ্রুপ হাসল। এক ঢোকে বাকি স্পিটু খেয়ে বোতল ছুঁড়ে ফেলে। চোখ ছোট ছোট করে বলে, তুই বলতে চাইছিস তুই অনামিকার পিক ভাইরাল করবি না? অরুণ মলিন গলায় বলে, কখনোই না, ওকে ধরে রাখার জন্য শুধু ভয় দেখায়। আকাশ রেগে বলে, তুই কি পাগল? ও বলেছে ও বিষ খাবে, তবুও তোকে বিয়ে করবে না। চুপচাপ ওর পিকগুলো ডিলিট করে আনিকার বোনকে রেহাই দে না, নয়তো তোর অত্যাচারে ওই মেয়ে সত্যি সত্যি বিষ খাবে, তখন খাটিয়া ধরতে চলে আসিস। অরুণ ঢোক গিলল, বুকটা কাঁপলো যেন। পকেট থেকে মেমোরি বের করে। আকাশ থাবা নেওয়ার মতো করে মেমোরি কার্ডটি অরুণের হাত থেকে নিয়ে মেমোরি ভেঙে ফেলে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। এখানেই তো সব ছিল। এবার কি অনামিকার বিয়ে হয়ে যাবে? কথাটা মনে আসতেই অরুণের দম আটকে আসলো। অসহায় কণ্ঠে বলল, এটা কি করলি তুই? আকাশ বিরক্ত হয়ে বলে, এসব মেয়েদের থেকে দূরে দূর সরে আয়, আমার সাথে আন্দোলনে যোগ দে। আকাশের কথা শুনে অরুণ অবাক হয়। আকাশ আরেকটি স্পিডের বোতলের মুখ খুলে স্পিড খায় ঢক ঢক করে। অরুণ বলে, মানে আন্টিকে মারবি নাকি? আকাশ বিরক্ত হয়ে বলে, লাথি খাবি? মাকে জানাবো না, তাছাড়া মনে হচ্ছে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাচ্ছি, বিরক্ত লাগছে। এদিকে আসলে মেয়ে ঘটিত ব্যাপারগুলো থেকে দূরে থাকা যায়। তাছাড়া রাজনীতি তো একেবারে ছেড়ে দিইনি, একটু একটু কানেক্ট ছিলাম। এবার পুরোপুরি মন দেব। অরুণ চুপ থাকলো। ভার্সিটি লাইফে আকাশ রাজনীতির সাথে বেশ ভালোই যুক্ত ছিল। আসমানি নেওয়ার নিয়ম করে অশান্তি করতো এসব নিয়ে। আকাশের সাথে রাগ করে না খেয়ে থাকতো, কখনো কখনো কাঁদতো। ছেলেকে তিনি কিছুতেই এ পথে বাড়াতে দেবেন না। আকাশ মায়ের বাধ্যগত সন্তান, সাথে মাকে ভীষণ ভালোবাসে। কি করার, মায়ের জন্য তার শখকে দূরে ঠেলে ব্যবসায় মন দিল। এখন আবারও সেই পুরনো ইচ্ছা জেগে উঠেছে। অরুণ মৃদুস্বরে বলে, তুই মেয়েটাকে আসলে ডিভোর্স দিয়ে দিবি?
আকাশ দ্বিতীয় বোতলে সবটুকু স্পিড খেয়ে বোতল ছুঁড়ে ফেলে আর পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। রিসিভ হলে বলে, আঙ্কেল প্লিজ যত দ্রুত সম্ভব ডিভোর্স ব্যাপারে ব্যবস্থা করে দিন। ওপাশ থেকে উত্তর শুনে আকাশ বোধহয় সন্তুষ্ট হলো, বলে থ্যাংক ইউ আঙ্কেল। এরপর কল কেটে গাড়ির বনেটের উপর থেকে নেমে বাড়ির ভেতর যেতে যেতে বলে, তুই ঠিক বলেছিলি, কাউকে বউ ভাবলে তার প্রতি আলাদা ফিলিংস কাজ করে। আই গেস সন্ধ্যাকে ডিভোর্স দিলে এই ফিলিংস থেকে মুক্তি পাবো। যত দ্রুত ডিভোর্স হবে ততই ভালো হবে। সেদিনের পর দুদিন পেরিয়েছে। আকাশ রাব্বিকে বলেছিল আনিকাকে নিয়ে তাদের বাড়ি আসতে, মূলত অরুণের সাথে ব্যাপারটা মিটমাট করাতে। কিন্তু আনিকা অরুণকে দেখে শুধু তেড়েই যাচ্ছে, কথাই বলতে দিচ্ছে না। আকাশ তখন থেকে আনিকাকে বোঝাতে চাইছে কিন্তু শুনছে না কিছু। আকাশ না পেরে চিৎকার করে ডেকে ওঠে, আনিকা! সকলে থমথমে মুখে তাকায় আকাশের দিকে। আকাশ রাগান্বিত স্বরে বলে, প্রবলেম কি তোর? ওর কথা না শোন, আমার কথা শোন। আনিকা রেগে বলে, তোর চরিত্রহীন বন্ধুর হয়ে একটা সাফাই গাইবি না বলে দিলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, আরে আমি কখন সাফাই গাইলাম? বললাম তো মেমোরি ভেঙে ফেলেছি। তোকেও বিশ্বাস করি না আমি। ওর সাথে থেকে থেকে নিশ্চয়ই তোর চরিত্রেও দাগ পড়েছে, এজন্য ওর হয়ে সাফাই গাইছিস। আকাশ খেয়ে ফেলা দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আনিকাকে টেনে সোফায় বসিয়ে বলে, আনিকা শান্ত হও, কি বলছো এসব? এই বের হ আমার বাড়ি থেকে, যা বের হ। আসমানি নওয়ান আকাশের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসেছিলেন। আকাশের কথা শুনে এগিয়ে এসে বলেন, আকাশ কি কইতাছ তুমি? আনিকা রেগে বলে, তুই তো ডেকে আনলি, এখন বের করে দিতে চাইছিস কোন আক্কেলে? কারণ এই বাড়িতে কোনো ডাইনির জায়গা নেই, যা বের হ। যাব না, 1 মাস থাকবো এখানে, কি করবি কর যা। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আর অরুণ হেসে ফেলল এদের কথা শুনে। যদিও অরুণের মুখ মলিন, কিন্তু তাদের 3 বন্ধুর কথার কাটাকাটি হলে অপর পাশের জন না হেসে পারে না। আসমানি নন কপাল চাপড়ালেন এদের ভিত্তিহীন কথায়। রাত তখন 12টার কাছাকাছি। আনিকা রাব্বি তাদের বাড়িতেই আছে। আকাশ ছাদে দাঁড়িয়ে আনিকাকে কল করে, ছাদে আয়। আনিকা বিরক্তি কণ্ঠে বলে, কেন? পারবো না, ঘুম পেয়েছে আমার। বলে খট করে কল কেটে দেয়। আকাশ বিরক্ত হয়ে রাব্বির ফোনে কল করে, রাব্বি তোমার বউকে নিয়ে ছাদে আসো, না আসতে চাইলে টেনে নিয়ে আসো, ইটস আর্জেন্ট, সাথে একটা পেন আনবে। রাব্বি সম্মতি দিয়ে কল কেটে দেয়। মিনিট 10 পর রাব্বি আনিকাকে নিয়ে ছাদে এসে দেখল আকাশ ছাদের কোনায় দাঁড়িয়ে আছে। আনিকা ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বলে, এই কি বলবি বল, এত রাতে মানুষকে ডিস্টার্ব করা ছাড়া তোর কোনো কাজ নেই। আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, এই ডাইনিকে ডিভোর্স দাও না কেন? বউ মানেই প্যারা, কোন দুঃখে বিয়ে করলে? এত না করলাম তাও শুনলে না। আকাশের কথায় রাব্বি একটু হাসল। আনিকা কোমরে 2 হাত রেখে দাঁত কটমট করে বলল, নিজের বউকে ডিভোর্স দিবি বলে আরেকজনকেও কান পড়া দিতে লজ্জা করে না তোর? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সন্ধ্যাকে কেমন লাগে তোর? লোভী টাইপ না, সেই মেয়েদের মতো? আনিকা একটু চুপ থেকে বোঝানোর স্বরে বলে, তুই দুজনের জন্য সবাইকে এক কাতারে ফেলিস কেন বুঝলাম না। আমি শিমু, তোর মা, খালা, আমরা কি সেরকম? তাহলে তুই সন্ধ্যা মেয়েটাকে সব ব্লেম দিস কোন লজিকে? আকাশ ছাদের রেলিং এর ওপর এক লাফে উঠে বসলো। এরপর বলে, ফার্স্ট দিন হুট করে রেগে বলে ফেলেছি, এরপর আর খারাপ মেয়ে লাগেনি। আমার মা দরদি মানুষ, সেসব থাক। রেলিং এর উপর থেকে নেমে রাব্বির দিকে এগিয়ে বলে, পেন এনেছো? রাব্বি আকাশের দিকে কলম এগিয়ে দিয়ে আকাশ কলমটি নেয়। পকেট থেকে একটি কাগজ বের করে ডান পা রেলিং এর উপর রাখে। এরপর উরুর উপর কাগজটি রেখে ডান হাতে কলম ধরে, বাঁ হাতে পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালায়।
এরপর 2 সেকেন্ডে কাগজে সাইন করে। আনিকা এগিয়ে এসে কাগজটির দিকে দৃষ্টি দিলে বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। অতঃপর বলে, মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, দিয়ে দিলাম। বিয়েটা আমার সাথে ঠিক যায় না। মেয়েদের পেছনে টাইম পাস করার মতো ফালতু কাজ করার চেয়ে সমাজসেবা করা অনেক ভালো। আনিকা কি বলবে বুঝলো না। সে ভেবেছিল আকাশ মুখে বললেও ছেড়ে দিবে না, বিয়েটা তো হয়ে গিয়েছে। কিন্তু তার আকাশকে আগেই বোঝানো উচিত ছিল। ভাবলো আকাশের মায়ের সাথে এটা নিয়ে কথা বলবে। দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নিচে নামতে এগিয়ে যায়। আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, রাব্বি তোমার ভোট লাগবে। ব্যবসায়িক কোনো কাজ থাকলেও আগামী শুক্রবার ছুটি রাখো। রাব্বি হেসে বলে, অবশ্যই। আনিকা আকাশ আর রাব্বির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলে, তুই আবার রাজনীতিতে ঝুঁকছিস আকাশ? আমি এক্ষুনি আন্টিকে গিয়ে বলছি। আকাশ দ্রুত আনিকার দিকে চেয়ে রেখে বলে, মাকে বললে তোর খবর আছে। তুই তোর সংসারে গিয়ে কোটনামি কর, আমাকে আমার সংসার করতে দে। আনিকা অবাক হয়ে বলে, তুই তো সন্ধ্যাকে ডিভোর্স দিলি, সংসার করবি কার সাথে? আকাশ ভাবলেশীন ভাবে বলে, রাজনীতি আমার সংসার। তোরা মেয়েরা এর মর্ম কি বুঝবি? আমাকে সমাজ সেবা করতে দে। আনিকা হিয়ালি করে বলে, ওরে আমার সমাজ সেবক রে, সেই তো দিন শেষে চৌকিতলায় তেলের খনি পাওয়া যাবে, রাজনীতিবাদরা সমাজ। আনিকা রেগে বলে, তোর চরিত্রহীন বন্ধুর হয়ে একটা সাফাই গাইবি না বলে দিলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, আরে আমি কখন সাফাই গাইলাম? বললাম তো মেমোরি ভেঙে ফেলেছি। তোকেও বিশ্বাস করি না আমি। ওর সাথে থেকে থেকে নিশ্চয়ই তোর চরিত্রেও দাগ পড়েছে, এজন্য ওর হয়ে সাফাই গাইছিস। আকাশ খেয়ে ফেলা দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আনিকাকে টেনে সোফায় বসিয়ে বলে, আনিকা শান্ত হও, কি বলছো এসব? এই, বের হ আমার বাড়ি থেকে, যা বের হ। আসমানি নওয়ান আকাশের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসেছিলেন। আকাশের কথা শুনে এগিয়ে এসে বলেন, আকাশ কি কইতেছ তুমি? আনিকা রেগে বলে, তুই তো ডেকে আনলি, এখন বের করে দিতে চাইছিস কোন আক্কেলে? কারণ এই বাড়িতে কোনো ডাইনির জায়গা নেই। যা বের হ। যাব না, 1 মাস থাকবো এখানে। কি করবি কর যা। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আর অরুণ হেসে ফেলল এদের কথা শুনে। যদিও অরুণের মুখ মলিন, কিন্তু তাদের 3 বন্ধুর কথার কাটাকাটি হলে অপর পাশের জন না হেসে পারে না। আসমানি নন কপাল চাপড়ালেন এদের ভিত্তিহীন কথায়। রাত তখন 12টার কাছাকাছি। আনিকা রাব্বি তাদের বাড়িতেই আছে। আকাশ ছাদে দাঁড়িয়ে আনিকাকে কল করে, ছাদে আয়। আনিকা বিরক্তি কণ্ঠে বলে, কেন? পারবো না, ঘুম পেয়েছে আমার। বলেই খট করে কল কেটে দেয়। আকাশ বিরক্ত হয়ে রাব্বির ফোনে কল করে। রাব্বি, তোমার বউকে নিয়ে ছাদে আসো। না আসতে চাইলে টেনে নিয়ে আসো। ইটস আর্জেন্ট। সাথে একটা পেন আনবে। রাব্বি সম্মতি দিয়ে কল কেটে দেয়। মিনিট 10 পর রাব্বি আনিকাকে নিয়ে ছাদে এসে দেখল আকাশ ছাদের কোনায় দাঁড়িয়ে আছে। আনিকা ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বলে, এই কি বলবি বল? এত রাতে মানুষকে ডিস্টার্ব করা ছাড়া তোর কোনো কাজ নেই। আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, এই ডাইনিকে ডিভোর্স দাও না কেন? বউ মানেই প্যারা। কোন দুঃখে বিয়ে করলে? এত না করলাম তাও শুনলে না। আকাশের কথায় রাব্বি একটু হাসল। আনিকা কোমরে 2 হাত রেখে দাঁত কটমট করে বলল, নিজের বউকে ডিভোর্স দিবি বলে আরেকজনকেও কান পড়া দিতে লজ্জা করে না তোর? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সন্ধ্যাকে কেমন লাগে তোর? লোভী টাইপ না? সেই মেয়েদের মতো। আনিকা একটু চুপ থেকে বোঝানোর স্বরে বলে, তুই দুজনের জন্য সবাইকে এক কাতারে ফেলিস কেন বুঝলাম না। আমি শিমু, তোর মা, খালা, আমরা কি সেরকম? তাহলে তুই সন্ধ্যা মেয়েটাকে সব ব্লেম দিস কোন লজিকে? আকাশ ছাদের রেলিং এর ওপর এক লাফে উঠে বসলো। এরপর বলে,
ফার্স্ট দিন হুট করে রেগে বলে ফেলেছি, এরপর আর খারাপ মেয়ে লাগেনি। আমার মা দরদি মানুষ, সেসব থাক। রেলিংয়ের উপর থেকে নেমে রাব্বির দিকে এগিয়ে বলে, পেন এনেছো? রাব্বি আকাশের দিকে কলম এগিয়ে দিয়ে আকাশ কলমটি নেয়। পকেট থেকে একটি কাগজ বের করে ডান পা রেলিং এর উপর রাখে। এরপর রুরুর উপর কাগজটি রেখে ডান হাতে কলম ধরে। বাঁ হাতে পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ চালায়। এরপর 2 সেকেন্ডে কাগজে সাইন করে। আনিকা এগিয়ে এসে কাগজটির দিকে দৃষ্টি দিলে বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। অতঃপর বলে, মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, দিয়ে দিলাম। বিয়েটা আমার সাথে ঠিক যায় না। মেয়েদের পেছনে টাইম পাস করার মতো ফালতু কাজ করাচ্ছে সমাজসেবা করা অনেক ভালো। আনিকা কি বলবে বুঝলো না। সে ভেবেছিল আকাশ মুখে বললেও ছেড়ে দিবে না, বিয়েটা তো হয়ে গিয়েছে। কিন্তু তার আকাশকে আগেই বোঝানো উচিত ছিল। ভাবলো আকাশের মায়ের সাথে এটা নিয়ে কথা বলবে। দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নিচে নামতে এগিয়ে যায়। আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, রাব্বি তোমার ভোট লাগবে। ব্যবসায়িক কোনো কাজ থাকলেও আগামী শুক্রবার ছুটি রাখো। রাব্বি হেসে বলে, অবশ্যই। আনিকা আকাশ আর রাব্বির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলে, তুই আবার রাজনীতিতে ঝুঁকছিস আকাশ? আমি এক্ষুনি আন্টিকে গিয়ে বলছি। আকাশ দ্রুত আনিকার দিকে চেয়ে রেখে বলে, মাকে বললে তোর খবর আছে। তুই তো সংসারে গিয়ে করতামি কর, আমাকে আমার সংসার করতে দে। আনিকা অবাক হয়ে বলে, তুই তো সন্ধ্যাকে ডিভোর্স দিলি, সংসার করবি কার সাথে? আকাশ ভাবলেশীন ভাবে বলে, রাজনীতি আমার সংসার। তোরা মেয়েরা এর মর্ম কি বুঝবি? আমাকে সমাজ সেবা করতে দে। আনিকা হেয়ালি করে বলে, ওরে আমার সমাজসেবক রে, সেই তো দিন শেষে চৌকির তলায় তেলের খনি পাওয়া যাবে। রাজনীতিবিদরা সমাজসেবক হয় না, ওরা সমাজ শোষক হয়। আকাশ দাঁত কিরমির করে বলে, রাব্বি একে নিয়ে যাও, নয়তো ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব বলে দিলাম। আনিকা আকাশের হাত থেকে কাগজ টান মেরে নিয়ে দৌড় দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। আনিকার পিছে কয়েক পা দৌড়ে গিয়ে থেমে যায়। রাব্বির কাছে এসে বলে, রাব্বি পেপারটা নিয়ে আমাকে দে। দিও, ওটা ছিঁড়ে ফেললে ওর একটা চুলও রাখবো না। রাব্বি হেসে বলে, তোমাদের 3 বন্ধুর চক্করে মাঝে মাঝে আমাকে পাগল লাগে। আকাশ কিছু বলল না। তার চোখে মুখে বিরক্তি। কত কষ্ট করে এত দ্রুত ডিভোর্স পেপার সংগ্রহ করেছিল, আর এই শিলা রাব্বির বউ এসে বাম হাত ঢুকিয়ে দিল। পরদিন আকাশ আর অরুণ পাশাপাশি দাঁড়িয়ে। আকাশের পরনে সিম্পল সাদা পাঞ্জাবি, সাথে সাথে গ্যাবার্ডিন প্যান্ট। 2 হাতের পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গোটানো। ডান হাতে সিলভার কালার চেইনের ঘড়ি। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছলো। আকাশ মূলত এসেছে পার্টি অফিসের পরিচিত কিছু মুখদের সাথে দেখা করতে। ঢাকা ভার্সিটির কিছু জুনিয়ররা অরুণ আর আকাশকে একটু পরপর কেউ না কেউ সালাম দিয়ে দেয়। অরুণ বিরক্ত হয়ে বলে, বাড়ি গেলাম আমি, তুই এখন রাস্তায় রাস্তায় ঘুরবি। আকাশ বিরক্ত হয়ে বলে, তুইও ঘোর, মেয়েদের ভূত নেমে যাবে মাথা থেকে। তাছাড়া আমি সভাপতি হয়ে গেলে আর কষ্ট নেই। ডিস্টার্ব করিস না আমার কাজে। সামনে সাধারণ সম্পাদক সহ আরো কিছু সদস্যদের গাড়ি থেকে নামতে দেখে আকাশ এগিয়ে যায়। তারা আকাশকে চিনতে পেরে আকাশের সাথে হাত মেলায়, মৃদু হেসে বলে, তোমার বাবার সাথে কথা হয়েছে আমার, ভেতরে এসো। আকাশ ছোট করে বলে, জি আঙ্কেল, চলুন। মন দিয়ে কাজ করো, খুব তাড়াতাড়ি সফল পাবে। এছাড়াও আরো অনেক কথা বলতে থাকে। আকাশ মাথা নিচু করে তার বাবার বয়সী লোকের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে থাকে। আকাশ গাড়ি দাঁড় করিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছে। অরুণ বিরক্তি হয়ে বলে, তুই কি বাড়ি যাবি? সন্ধ্যা হতে চলল, সেই সকালে বেরিয়েছিস। আসমানি নওয়ান জহুরি চোখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশ 2 আঙ্গুলের সাহায্যে কপাল ঘষে, এরপর গলা ঝেড়ে বলে,
প্রচন্ড ক্ষুধা লেগেছে। টেনশনে ভুলভাল বলে ফেলেছি। আমাকে একটু সাদা পান্তা খেতে দাও তো। কথাটা বলে আকাশ অসহায় মুখ করে তাকালো। সে এখনো টেনশনে ভুলভাল বলছে। আকাশের কথা শেষ হতেই শিমু শব্দ করে হেসে ফেলল। সাথে সন্ধ্যাও ঠোঁট প্রসারিত করে হাসে। সাদা পান্তার নাম বোধ হয় আজ প্রথম শুনল দুজন। শিমু হাসতে হাসতে বলে, আকাশ ভাইয়া, পান্তা যে সাদা হয় এটা তুমি না বললে জানতেই পারতাম না। আকাশ শিমুকে কিছু বলতে গিয়েও থেমে যায়। দৃষ্টি তার ডান দিকে সোফায় বসা হাস্যোজ্জ্বল সন্ধ্যার দিকে আটকে যায়। সন্ধ্যায় কালে সৃষ্ট সেই টোল আকাশের চোখে মুখে একরাশ মুগ্ধতা এনে দেয়। আসমানি নয়ন এগিয়ে এসে আকাশের কপালে হাত ছোঁয়ালে আকাশ সম্বিত ফিরে পায়। দ্রুত সন্ধ্যা থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তার মায়ের দিকে তাকায়। আসমানি নয়ন চিন্তিত কণ্ঠে বলেন, তোমার কি জ্বর আইছে? জ্বর আইলে তুমি উল্টাপাল্টা বকো। আকাশ তার মায়ের হাত কপাল থেকে সরিয়ে দিয়ে বলে, ওহ মা, আমি ঠিক আছে, প্রচন্ড ক্ষুধায় এমন হচ্ছে, তুমি প্লিজ কিছু খাবার ব্যবস্থা করো। আসমানি নয়ন আর কিছু বললেন না, তাপমাত্রা স্বাভাবিক, ছেলের কথা মেনে নিলেন। হয়তো ক্ষুধার জন্যই এসব বলছে। তবে অবাক হলেন একটুখানি। আকাশ সাধারণত এভাবে তার কাছে কিছু খাবার আবদার করে না। মা হিসেবে তিনি আজ অবাক হলেও খুশি হয়েছেন বেশি। অতঃপর জিজ্ঞেস করেন, কি খাইবা? আকাশ মৃদু স্বরে বলে, ভাত। আসমানি নয় আর কিছু বললেন না। আকাশের পছন্দের ডাল ভাত রাঁধতে চলে গেলেন। আকাশ মাছ মাংস যতটা রুচি করে খায় তার চেয়ে অনেক বেশি পছন্দ করে ডাল ভাত। আসমানি নয়নের ভালো লাগে তার ছেলে খাওয়া দাওয়ার দিক থেকে তার মতোই হয়েছে। বাঙালিদের সেই গ্রাম্য খাবারগুলো খুব পছন্দ করে আকাশ। তবে আকাশের বাবা উল্টো। আসমানি নয়নের সাথে আকাশের খোলা ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলে সন্ধ্যা নিজে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। সাথে শিমু সঙ্গ দেয়। আকাশ আর চোখে একবার তাকালো সন্ধ্যার দিকে, ভিড় করলো, কি ডেঞ্জারাস মেয়ে। ড্রয়িং রুম একদম ফাঁকা হয়ে গেলে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। টিভি অফ করে রিমোট টেবিলের উপর রেখে দেয়। দৌড়াতে দৌড়াতে দুহাতের পাঞ্জাবির হাতা নেমে এসেছে। আকাশ ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতে যেতে দুহাতে পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নেয়। চোখে মুখে কিছুটা বিরক্তি। এমন বলদের মতো দৌড়ে এখনো নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। ভাবলো এই বাড়িতে আর টিভি রাখা যাবে না। ডান হাত উঠিয়ে চাপদারির তুলনায় সামান্য বড়দারি ভাঁজে হাত বুলায়। সন্ধ্যার ঘর পাশ করতে গিয়ে হঠাৎই চোখে পড়ে দরজা খোলা। সন্ধ্যা বেডের উপর বসে কিছু করছে। আকাশের কিছু মনে পড়ল। অতঃপর নিঃশব্দে সন্ধ্যা ঘরে প্রবেশ করে। সন্ধ্যা খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। শিমু এটা জানতে পেরে মেহেদির কোণ আনতে গিয়েছে। সে সন্ধ্যা থেকে মেহেদি দিয়ে নিবে। সন্ধ্যা দুপা মাঝ করে বেডের উপর বসে আছে, বা হাতে পায়ের নখ খুঁটছে। আকাশ সন্ধ্যা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে রেখেছে। প্রায় মিনিট দুই সন্ধ্যার করা অকাজগুলো দেখল সে। এরপর গলা ঝাড়লে সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে আকাশকে দেখে অবাক হয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, পায়ের নখ খেতে চাও? যেভাবে হাত লাগিয়েছ মনে হচ্ছে মুখ লাগাতে আর 2 সেকেন্ডও সময় নিবে না। সন্ধ্যা দ্রুত তার পায়ের নখ থেকে হাত সরিয়ে নেয়। আকাশ দেখল দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর স্বরে বলে, তোমাকে সালাম দিতে বলেছিলাম মনে নেই, বেয়াদব মেয়ে? সন্ধ্যা ঢোক গিলল। আকাশ ছোট ছোট করে জিজ্ঞেস করে, যারা কালো জাদু করে তাদের সাথে তোমার কি কোনো রকম কানেকশন আছে? লাস্ট কথা শুনে সন্ধ্যার চোখ মুখে অঢেল বিস্ময় ভর করে। আকাশ উত্তরের অপেক্ষায় যেন। সন্ধ্যা শুকনো ঢোক গিলল। এত উদ্ভট কথা সে এই জন্মে শোনেনি। যত উদ্ভট কথা এই কয়দিনে আকাশের মুখে শুনেছে। আকাশ ডান পকেট থেকে একটি ছোট বক্স বের করে সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও। সন্ধ্যা একবার আকাশের হাতে থাকা বক্সটির দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। আকাশ বিরক্ত হয়ে বক্সটি বেডের উপর রেখে বলে, আকাশ নয়ন কারো কাছে ঋণী হয়ে থাকে না।
তোমার নূপুর ফিরিয়ে দিলাম। কথাটা বলে আকাশ আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না। দরজার কাছে গিয়ে আরেকবার পিছু ফিরে তাকায়। সন্ধ্যা চুপচাপ বক্সটির দিকে চেয়ে আছে। আকাশ বিরক্ত হলো সন্ধ্যা বক্সটি খুলে দেখছে না বলে। কিছু বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। আকাশ ভাবে মেয়েটা কি আসলে কালো জাদু জানে? মেয়েটার আশেপাশে আসলে তার এত হাঁসফাঁস লাগে, এটা সে নিজেকেও বোঝাতে পারে না। চরম বিরক্তের সাথে মেজাজ খারাপ হয়। সিদ্ধান্ত নিল এই মেয়ের সাথে আর কোনো কথাই বলবে না, বলতে হবেও না। আপাতত সে প্রচুর ব্যস্ত থাকবে আর এসব ফালতু হাঁসফাঁস থেকেও মুক্তি পাবে। আকাশ এখানে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে তার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার সময় বিরক্তি আর রাগে সন্ধ্যার ঘরের দরজা ডান হাতে উল্টো দিকে ধাক্কা দেয়। ফলস্বরূপ বেশ জোরে সোরে শব্দ হয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে দরজার পানে তাকালে কাউকে দেখে না। কিসের শব্দ হলো বুঝলও না। আকাশে দিয়ে যাওয়া নুপুরের বক্স খোলে সন্ধ্যা। ভেতরে একজোড়া নুপুর, নুপুরটি রূপার। সন্ধ্যা দেখে চিনতে পেরেছে, সে বুঝলো সেদিন তার পায়ের নুপুর পড়ে যাওয়ায় আকাশ তাকে এই নুপুর দিয়েছে। ডান হাতে নুপুর জোড়া উঁচু করে ধরল। এরকম হাজারটা দিলেও তার ভাইয়ের দেওয়া ভালোবাসায় ঘেরা নুপুর কি আর পাবে সে? কথাটা ভাবতেই সন্ধ্যার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবুও এই নুপুর জোড়া পেয়ে সন্ধ্যার মুখে একটুখানি হাসি ফুটল। কারণ জানে না সে। শিমু সন্ধ্যার পাশে বসে বলে, হাসছো কেন ভাবি? শিমুকে দেখে সন্ধ্যা নিজেকে স্বাভাবিক করে। শিমু সন্ধ্যার হাতে খেয়াল করতেই সন্ধ্যার হাত থেকে নুপুর জোড়া নিয়ে অবাক হয়ে বলে, ওয়াও, নুপুরটা কি সুন্দর! কোথায় পেলে? খালামণি দিয়েছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে না বোঝায়। শিমু ভ্রু কুঁচকে তাকায়। আসার আগে আকাশকে এদিক থেকে যেতে দেখল। তাহলে কি? অতঃপর আগের চেয়েও বিস্ময় কণ্ঠে বলে, আকাশ ভাইয়া দিয়েছে? সন্ধ্যা বেড থেকে শিমুর ফোন নিয়ে তার নুপুর পড়ে যাওয়ার কাহিনী লেখে। আকাশ কেন দিয়েছে সবই লিখে শিমুকে দেখায়। শিমু লেখাগুলো পড়ে বলে, ও, এবার বুঝলাম। সে যাক, নুপুর জোড়া মারাত্মক সুন্দর। তুমি আমার কাজিন বা ফ্রেন্ড হলে আমি এটা ডাকাতি করতাম। কথাটা বলে শিমু হেসে ফেলল। সন্ধ্যা হেসে ইশারায় বলে, তুমি চাইলে এটা নিতে পারো। শিমু হাসতে হাসতে বলে, পাগল নাকি? কেউ কিছু দিলে সেটা অন্যকে দিতে নেই। আমি তো ডাকাতি তখন করতাম যদি তারা নিজের টাকায় কিনতো, বুঝেছ? সন্ধ্যা মৃদু হেসে মাথা নাড়ায়। এরপর মেহেদির কোণ নিয়ে শিমুকে মেহেদি পরিয়ে দিতে শুরু করে। হাতের যত কাজ আছে সন্ধ্যার মোটামুটি সব হাতের কাজ খুব নিখুঁত হয়। পরদিন ঘড়ির কাঁটায় জানান দেয় বিকাল 5টা। আকাশ তার অফিসে বসে মনোযোগ সহকারে কাজ করছে। আকাশের পিএ বায়ান আকাশকে সালাম দিলে আকাশ সালামের উত্তর দেয়। বায়ান মৃদু স্বরে বলে, স্যার, একটা কথা ছিল। আকাশ চেয়ারে হেলান দিয়ে ভ্রু কুচকে বলে, বলে ফেল। বায়ান আমতা আমতা করে। আকাশ বিরক্ত হয়ে বলে, ওয়াশরুম ওদিকে, আগে পেট পরিষ্কার করে এসো, যাও। বায়ান থতমত খেয়ে তাকায়, মাথা নাড়িয়ে বলে, স্যার, আমার বাথরুম চাপেনি। আকাশ সাথে সাথে প্রশ্ন করে, তাহলে কি চেপেছে? কোষ্ঠকাঠিন্য রোগীদের মতো আ করছো কেন? বায়ান অসহায় চোখে তাকালো, অতঃপর ঢোক গিলে বলে, স্যার, আমার একজন হেল্পার হলে ভালো হয়। আকাশ চোখ ছোট ছোট করে তাকালো। পিয়ের হেল্পার লাগে জানে না তো? বায়ান মৃদু স্বরে বলে, সে থাকলে আমার অনেক উপকার হতো। বাসায় অসুস্থ মা থাকে, মেয়েটি আমার পরিচিত। আকাশ বেশ কিছুক্ষণ বায়ানের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, ওকে। এরপর তার কাজে ব্যস্ত হয়। বায়ান খুশি হয় অফিস রুম থেকে বেরিয়ে সকালের ফোনে একটি মেসেজ দেয়, ফোন কনফার্ম হয়ে গেছো, এবার তুমি দ্রুত শহরে চলে এসো। বিকালে রোদ পড়ে যাওয়ার পর সকাল আর নীরা দুই বান্ধবী গ্রামের মাঠে বসে আছে। তুই জানতি না আকাশ তোমার সন্ধ্যার স্বামী? নীরার কথায় সকাল রেগে বলে, আমি কিভাবে জানবো? আমি ভেবেছিলাম ওর এক বুড়োর সাথে বিয়ে হয়েছে। এত সুন্দর ছেলের সাথে বিয়ে হয়েছে জানলে ওই সন্ধ্যাকে গর্তে গর্তে ঢুকিয়ে রাখতাম। সকালের কথা নীরার ভালো লাগলো না। সৎ বোন হোক বোন তো, সন্ধ্যাকে দেখতেই পারে না মেয়েটা। নীরা বলে, মেয়েটা তোদের বাড়িতে অনেক কষ্ট করেছে রে, ওখানে গিয়ে ভালো থাকলেই ভালো। তোর বাপ মা ওকে দেখতে না পারলেও
বিয়েটা ভালো জায়গায় দিয়েছে বল, মেয়েটা অনেক ভালো। কথাটুকু বলতেই সকাল নীরার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায়। সকাল চোখ পাকিয়ে বলে, আমার বান্ধবী হয়েও সাফাই গাছ কেন? ঘুরতে নিয়ে গেলাম আমি, আর ভালো হয়ে গেল ও। ছোট থেকে সবসময় ওর প্রশংসা শুনতে শুনতে কানটা পচে গেল। ওর অত্যাচারে বাইরে বেরোতেই পারি না। নীরা বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে, সন্ধ্যার অনেক গুণ, সেটা আমরা এই গ্রামে সবাই জানি। তুই তো পারিস চারটে গিলতে, আর ঘুরতে ঘুরতে গিয়ে সমান সমান টাকা দিয়েছি। তোর টাকায় যাইনি আমি, আমার বাবার টাকা আছে, খবরদার খোটা দিবি না। সকাল রেগে তাকায়, হঠাৎই হেসে বলে, তোদের সন্ধ্যার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো আমি, শুধু দেখ। নীরা ভ্রু কুঁচকে তাকায়, এই স্বার্থপর মেয়েটা আবার কি করবে? অতঃপর বলে, কি করবি তুই? সকাল বসা থেকে উঠে বলে, আকাশ নওয়ানের অফিসে চাকরি পেয়েছি, এখন ভাব। কথাটা বলে গুনগুন করতে করতে জায়গাটি প্রস্থান করে। নীরা সন্ধ্যার জন্য খারাপ লাগলো। এই সকাল সন্ধ্যাটাকে শান্তি দিল না। এখানে থাকতেও কত জ্বালাতো। নেহাতি সন্ধ্যা ভালো মেয়ে বলে কিছু বলতো না। চোখের পলকে আরো দুদিন পেরিয়ে গেল। বিকেলের আকাশে একটু একটু করে মেঘ জমেছে। সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মেঘলা আকাশ পানে চেয়ে আছে। মেঘ জমতে জমতে বিকালের আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসলো। ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করে। সন্ধ্যা গ্রিলের ফাঁক দিয়ে দুহাত মেলে দেয়। মুখে হাসি ফুটলো, বৃষ্টি তার খুব পছন্দ। শিমু আর শিমুর মা আরো দুদিন এখানে থেকে সন্ধ্যাকে তাদের বাড়ি নিয়ে যাবে বলেছে। সন্ধ্যার পরনে হলুদ রঙের একটি কুচি করে পরা সুতির শাড়ি, মাথায় আঁচল টানা, পায়ে আলতা দিয়েছে। শিমু তাকে যে আলতা দিয়েছিল সেই আলতা দুপায়ে দিয়েছে, কোনো কারণ নেই, দিতে ইচ্ছে করছিল তাই দিয়েছে। সন্ধ্যার আলতা পছন্দ বলে সৌম্য মাঝে মাঝেই সন্ধ্যার জন্য আলতার কৌটা এনে সন্ধ্যার হাতে ধরিয়ে দিত। সন্ধ্যা খুশি হয়ে সৌম্য দুগাল টেনে দেখাতো, তুমি অনেক ভালো ভাইয়া। সৌম্য হেসে সন্ধ্যার কান টেনে বলতো, এত পাম কই পাস? সন্ধ্যা মাথা নেড়ে বোঝাতো সে সত্যি বলছে। কথাগুলো ভেবে সন্ধ্যা মৃদু হাসল, সাথে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বৃষ্টির গতি বাড়তে দেখে সন্ধ্যার বৃষ্টিতে ভেজার ইচ্ছে জাগলো। ইচ্ছেকে দমালো না। আসমানি নওয়ান শিমু, শিমুর মা ঘুমিয়েছে এরকম পরিবেশে সবার ঘুম আসলেও সন্ধ্যার আসেনি। সন্ধ্যা ব্যালকনি থেকে ঘরে এসে দু হাতে শাড়ি উঁচু করে তার আলতারাঙ্গা পায়ের দিকে দৃষ্টি দেয়। এক পায়ে নুপুর না থাকায় কেমন খালি খালি লাগলো। নুপুর পরার অভ্যেস সন্ধ্যার অনেক আগে থেকে, সেখানে মাঝে মাঝে পায়ে আলতা দেয়। এখন আলতার সঙ্গে পায়ে নুপুর না থাকায় সন্ধ্যার একটুও ভালো লাগলো না। অনেক ভেবে চিনতে জড়তা নিয়ে আকাশের দেওয়া নুপুর জোড়া বের করে বক্স থেকে মেঝেতে বসে সৌম্য দেওয়া একটি নুপুর খুলে বক্সটিতে রেখে দেয়। এরপর আকাশে দেওয়া নুপুর দুটি দুপায়ে পরে নেয়। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে নুপুর দুটি দেখল। উজ্জ্বল রূপালী চেইন নুপুর, এটি সূক্ষ্ম জালির মতো নকশা। একাধিক ছোট ছোট চেইন একসাথে বোনা হয়েছে, যা সন্ধ্যার কাছে ভীষণ স্নিগ্ধ লাগলো। এরপর মেঝে থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায় সে। ছাদে পা রেখে সন্ধ্যা আশেপাশে তাকায়। বৃষ্টির বেগ প্রচুর। হালকা ঠান্ডা বাতাসে সন্ধ্যার মাথা থেকে আঁচল পড়ে যায়। সন্ধ্যা আশেপাশে তাকালো। বৃষ্টির দাপটে অস্পষ্ট লাগলেও সন্ধ্যা দেখল আশেপাশে সব ছাদ ফাঁকা। সন্ধ্যা ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। কতদিন পর বৃষ্টির পানি গায়ে পড়ল। সন্ধ্যা ছাদের চতুর্পাশে ফাঁকা জায়গাগুলো হাতের কাছে যা পেল সেসব দিয়ে বন্ধ করে দিল। এর কারণে ছাদে বৃষ্টির পানি জমা হবে। সন্ধ্যা ছাদের মাঝখানে এসে দাঁড়ায়। বৃষ্টির বেগ আরো বেড়েছে। সন্ধ্যার হাসি দীর্ঘ হয়। ডান হাতে শক্ত খোপা খুলে দেয়। এরপর তার স্বভাব সুলভ একটুখানি নাচতে শুরু করলো। অনেক ভালো নাচতে পারে এমনটা না, শুধু নিজের ভালো লাগার জন্য মাঝে মাঝে এমন করে। আকাশ ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে ছাদে এসেছে, কিন্তু দরজায় দাঁড়িয়ে সামনে পা বাড়াতে গিয়েও থেমে যায়। স্তম্ভিত চোখে সামনে তাকায়। হলুদ রঙের শাড়ি পরিহিত সন্ধ্যা, বাম কাঁধে শাড়ির আঁচল, আলতারাঙ্গা দুপায়ে নুপুর। আকাশ তার কিনে আনা নুপুর এক দেখাতেই চিনতে পারল।
হাঁটুর নিচ পর্যন্ত ঘন কালো কিচকিচে চুলগুলো সন্ধ্যার নাচের সাথে দুলছে। ছাদে জমা পানি জমে সন্ধ্যার গিরা পর্যন্ত এসে ঠেকেছে। সন্ধ্যা দুহাত মেলে মাথা উঁচু করে কয়েকবার লাফ দেয়। ফলস্বরূপ চারদিকে পানি ছিটিয়ে যায়। সন্ধ্যার মুখের হাসি আরো দীর্ঘ হয়। সন্ধ্যা হঠাৎই উল্টো ঘুরে নিচু হয়ে ছাদে জমানো পানি ছিটিয়ে দেয়। পানির কণাগুলোর স্থান হয় আকাশের মুখে। আকাশ বাঁদিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। দরজার কাছে সন্ধ্যা আকাশকে দেখে বিস্ময় চোখে তাকায়। ঠোঁট ল্যাপটানো হাসি মিলিয়ে যায়। দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। অর্ধেকের বেশি চুল কাঁধ পেরিয়ে ডান পাশে এসে জায়গা করে নিয়েছে, যা হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত। সন্ধ্যা মাথা নিচু করে নেয়, তার হাত পা কাঁপছে লজ্জায়। ঢোক গেলে শাড়ির আঁচল টেনে নেয় মাথায়। যদিও ভিজে গিয়েছে, তবুও বেশ কসরত করে মাথায় একটুখানি টেনে নিল। মাথার অর্ধেকের বেশি বাইরে বেরিয়ে থাকলো। বৃষ্টির গতি প্রচুর। সন্ধ্যা মাথা নিচু করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। ডান হাতে সামনে আসা লম্বা চুলগুলো একটু একটু করে পেছন দিকে দেয়। আকাশ নীরব দৃষ্টিতে সন্ধ্যার পানে চেয়ে সে কি রিয়াকশন দিতে ভুলে গিয়েছে। তার মনে হলো এত বড় চুল সে এই প্রথম সন্ধ্যার মাথায় দেখল। দৃষ্টি সন্ধ্যার পানে ঘুরছে। শ্যামলা গরনের মেয়েটির মুখে অগণিত বৃষ্টির পানির কণা, যা অনবরত বেয়ে পড়ছে। ভেজা শাড়ি গায়ে লেপ্টে আছে, তবে সুতি হওয়ায় ততটা খারাপ লাগছে না। দুপায়ের আলতার সাথে নূপুর আকাশের চোখে লাগলো ভীষণ। সন্ধ্যা দুহাত কচলায়। অস্বস্তি ঘেরা মুখে মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশের পরনে একটি নেভি ব্লু কালার ট্রাউজার। পেশিবহুল ফর্সা উদাম শরীর, চওড়া দুকাত, দুহাত ট্রাউজারের পকেটে রাখা। হঠাৎ আকাশকে এভাবে দেখে সন্ধ্যা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যা আকাশের দৃষ্টি অনুসরণ করলে মনে হলো আকাশের দৃষ্টি তার পায়ের দিকে। এটা বুঝতে পেরে সন্ধ্যা তার দুপা গুটিয়ে নিতে চাইল। এতক্ষণ পানি জমা থাকলেও এখন কোনো দিক দিয়ে হয়তো ফাঁকা হয়ে গিয়ে পানিগুলো যেতে শুরু করেছে। এই জন্য তার পা স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ধ্যা ঢোক গেল। কতক্ষণ এভাবে থাকবে নিজের সকল সংকোচ চেপে? সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে। উদ্দেশ্য ছাদ থেকে কোনোভাবে নেমে যাওয়া। আকাশ যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা দরজার কাছে এসে দাঁড়ায়, মাথা নিচু তার। শরীর মৃদু কাঁপছে। আকাশের বাম পাশে একটুখানি জায়গা, যেখান দিয়ে সন্ধ্যা দ্রুত পাঁচ করে পা রাখে সিঁড়িতে। আকাশ সাথে সাথে উল্টো ঘুরে দাঁড়ায়। সন্ধ্যা ভেজা গায়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামছে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা চুলগুলো সিঁড়ির প্রতিটি ধাপে লুটিয়ে পড়ছে। আকাশে সন্ধ্যার চুলগুলোর পানি চেয়ে হঠাৎই বিস্ময় কণ্ঠে বলে, এগুলো তোমার চুল? অর্ধেক সিঁড়ি নেমে যাওয়ার পর আকাশের কথায় সন্ধ্যার পা থেমে যায়। আকাশের বলা অযৌক্তিক কথায় সন্ধ্যা অবাক হয়। এগুলো তার চুল নয় তো সে কি ধার করে এনেছে? কি অদ্ভুত! তবে সন্ধ্যা পিছু ফিরল না, বরং আবারও পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। লজ্জা, ভয়, সংকোচ সব মিলিয়ে মেয়েটি পালাতে পারলে যেন বাঁচে। আকাশ দুরন্ত সন্ধ্যার মিলিয়ে যাওয়া চুপচাপ দেখল। এরপর দীর্ঘশ্বাস ফেলে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। টানা বৃষ্টি ঝরছে, থামার নাম নেই। আকাশ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। চুল দাড়ি বেয়ে বৃষ্টির পানি টুপ টুপ করে বক্ষে ঢলে পড়ে। আকাশ শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসা করাতে হবে। মারাত্মক রকমের প্রবলেম হয়েছে। আকাশ বিরক্তিতে বারবার এদিক ওদিক হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর ভেজা গায়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে। এই বৃষ্টির মধ্যেই সে বেরিয়ে যাবে। সিদ্ধান্ত নিল আজ আর বাড়িতে ফিরবেই না। হসপিটালে কেবিন ভাড়া করে ওখানেই থাকবে। না, হসপিটালে কেন থাকবে? আনিকার বাড়ি গিয়ে ওর মাথাটা আগে টাক করবে। ডাইনিটা তার ডিভোর্স পেপার পুরো ছাই করে ফেলেছে। ওর জন্যই তো এখনো এই মেয়ে তার বউ। আর এই মেয়ে বউ বলেই মেয়েটা তাকে রীতিমতো অসুস্থ বানিয়ে দিচ্ছে। এই মেয়ের জন্য মনে হচ্ছে তাকেই বাড়ি ছাড়তে হবে। বিড়বিড় করে বলল, বেয়াদব মেয়ে, সালাম কালাম নেই, উল্টে আমাকে অসুস্থ বানাচ্ছে। কি বেয়াদব ভাবা যায়? সৌম্য সকাল সকাল সিলেটের মৌলভীবাজার থেকে বাসে উঠেছিল।
ঢাকায় আসতে আসতে বিকাল 4টা বেজে গিয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এই জন্য সৌম্য সিএনজি পেতে দেরি হয়েছিল। ফলস্বরূপ বেশ অনেকটাই ভিজে গিয়েছে আর ফিরতেও লেট হলো। সৌম্য তার মেসের সামনে একটি রিক্সা থেকে মাত্র নামলো। তার রুমের পাশে রুমে নক করে রিহান দরজা খুলে সৌম্যকে দেখে অবাক হয়ে বলে, আজ আসবি, কল করলি না যে? সৌম্য মৃদুর স্বরে বলে, ফোন অন করিনি, রুমে চাবি দে। রিহানের মনে পড়ে চাবি ইরা নিয়ে গেছে, অতঃপর বলে, তোর ঘরে চাবি তোর ইরাবতী নিয়ে গেছে। সৌম্য অবাক হয়ে বলে, মানে? যা বললাম তাই। সৌম্য রেগে বলে, তুই চাবি দিলি কেন? রিহান ঘরের ভেতরে গিয়ে বলে, জোর করে নিয়েছে, কি করব? সৌম্য রিহানের ঘরে গিয়ে বিরক্তি কণ্ঠে বলে, চাবি রেখে যাওয়াই ভুল হয়েছে আমার। রিহান কিছু বলল না। সৌম্য রুমের বিদ্যমান সিঙ্গেল বেডের উপর বসে দুহাত জমা করে হাঁটুর উপর রাখে। মিনিট তিনেক পর সৌম্য উঠে দাঁড়ায়। তার ব্যাগ থেকে একটি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর দ্রুত বাইরে বেরোনোর জন্য পা বাড়ালে রিহান ভ্রু কুঁচকে বলে, কই যাস? তুই আসবি জানতাম না, তাই তোর জন্য মিল নিইনি, আগে বললে নিয়ে রাখতাম। সৌম্য কিছু বলল না। রিহান এগিয়ে এসে সৌম্যর হাত টেনে বলে, আরে কই যাস? আমি খাবার এনে দিচ্ছি বাইরে থেকে, তুই রেস্ট নে। সৌম্য বিরক্ত হয়ে বলে, কাজ বাড়িয়ে রেখেছিস, এখন রেস্ট করব কিভাবে? একটু থেমে বলে, আগামীকাল বনুকে এখানে আনবো, রুমের তো 12টা বেজে আছে, চাবিটা নিয়ে আসতে হবে। রিহান অবাক হয়ে বলে, খোঁজ পেয়েছিস? সৌম্য রিহানের দিকে তাকায়, মুখে মলিনতার ছোঁয়া। দীর্ঘশ্বাস ফেলে বলে, পাইনি, তবে কালকে পাবো। দোয়া করিস যেন বনুর খোঁজ পাই, কতদিন হয়ে গেল ওকে দেখি না। রিহান সৌম্যর কাঁধে হাত রেখে নীরব সান্ত্বনা দেয়। ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। সৌম্য একটি ফাঁকা জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ইরার ফোনে মেসেজ দিয়েছে, সাথে লোকেশন পাঠিয়েছে, সে সেখানে যেখানে আছে। সৌম্য এই কয়দিনে তার ফোন কয়েকবার অন করেছিল মাত্র, তাছাড়া সবসময় বন্ধ করে রাখত। যখন ফোন খুলতো ইরার কত শত মেসেজ কল নোটিফিকেশনে ভেসে উঠত। সৌম্য মলিন মুখে ফোন হাতে নিয়ে বসে থাকত। ইরার কল আসলে দ্রুত ফোন অফ করে রাখত। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎই ইরা এক প্রকার দৌড়ে এসে সৌম্যর গলা জড়িয়ে ধরে। সৌম্য শরীর ঝাঁকি দিয়ে ওঠে। 2 সেকেন্ডে সৌম্য ইরাকে চিনল, ঠোক গিলে নেয় সৌম্য। ইরা 2 পা উঁচু করে 2 হাতে শক্ত করে সৌম্যর গলা জড়িয়ে ধরেছে। ফুপিয়ে কাঁদছে মেয়েটি। সৌম্য তার ডান হাত ইরার মাথায় রাখতে গিয়েও গুটিয়ে নেয়। চোখ বুজে বহু কষ্টে কয়েকবার ঢোক গিলল। মৃদু স্বরে বলে, ইরা ছাড়ো। ইরা ছাড়ল না, বরং আরো শক্ত করলো হাতের বাঁধন। সৌম্য স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ইরা সৌম্যকে ছেড়ে 2 হাতে সৌম্যর গাল আগলে নিয়ে ভাঙ্গা গলায় বলে, কোথায় হারিয়েছিলি তুই সৌম্য? আমি এই কয়েকটা দিন পাগলের মতো খুঁজেছি তোকে, কোথাও পাইনি। বল না, তুই কোথায় হারিয়ে গেছিলি, কই হারিয়েছিলি? আর এমন করিস না সৌম্য, আমার দম আটকে আসে। সৌম্য ইরার বিধ্বস্ত মুখ পানে চেয়ে রইল। ফর্সা মুখ টকটকে লাল হয়ে আছে, চোখ দুটো অসম্ভব লাল। সৌম্য চোখ মুখে অসহায়ত্ব, চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিজেকে শক্ত করল। এরপর তার দুগাল থেকে ইরার হাত সরিয়ে দিয়ে সৌম্য নিজেই 2 পা পিছিয়ে গিয়ে বলে, তুই আমার থেকে দূরে থাকবি ইরা, আর কতবার বলবো তোকে? ইরা ঝাপসা চোখে তাকালো সৌম্যর দিকে। আবারও সৌম্যর দিকে এগিয়ে গিয়ে করুণ কণ্ঠে বলে, আমি তোকে খুব ভালোবাসি সৌম্য, কেন বুঝেও বুঝিস না তুই? সৌম্য মৃদু স্বরে বলে, কারণ আমি তোকে ভালোবাসি না। কথাটা শুনতেই এরা 2 হাতে সৌম্যর শার্টের কলার ধরে চেঁচিয়ে বলে, তুই মিথ্যা বলছিস, মিথ্যুক তুই, আমাকে ভালোবেসে স্বীকার করিস না তুই। সৌম্য ঢোক গিলে ইরা 2 হাত তার কলার থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভালোবাসি না আমি তোকে, বাসি না, বাসি না, ভালোবাসি না, বুঝলি তুই? ইরা কান্না মুখে চোখে সৌম্যকে দেখল, মাথা নিচু করে আশেপাশে কিছু খুঁজল। মেজ থেকে আনা সৌম্যর সেই ডায়েরি যেটা সে সাথে এনেছিল হাতেই ছিল, পড়ে গিয়েছে হয়তো। রাস্তা থেকে ডায়েরিটা কুড়িয়ে নিয়ে সৌম্যর দিকে ধরে বলে, এবারও মিথ্যা বলবি?
সৌম্য ইরার হাতে তার কেনা ছোট্ট ডায়েরিটি দেখে ঢোক গিলল। তেমন কিছুই লেখা নেই, আবার আছেও। প্রথম পাতায় লেখা আছে, ইরাবতী, আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যা কথা শুনবে। তোকে একটু ভালোবাসি না ইরাবতী। ডায়েরির একদম শেষ পাতায় লেখা, ইরাবতী তুই আমার নয়, তাই তোকে নিয়ে লেখার দুঃসাহস দেখাতে পারলাম না। ডায়েরির পাতাগুলো তবে ফাঁকাই থাকলো, ঠিক যেভাবে সৌম্য হৃদয়ে ইরাবতীবিহীন শূন্য থাকবে। এরা কান্না মাখা গলায় বলে, কেন অস্বীকার করিস সৌম্য? আমার কিচ্ছু চাই না, শুধু তুই আমাকে তোর সাথে রেখে দে না সৌম্য। সৌম্য ঝাপসা চোখে ইরার চোখের দিকে তাকিয়ে রইল। হঠাৎই উল্টো ঘুরে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটতে থাকে। ইরা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। প্রায় 5 মিনিট পর সৌম্য একটি লাইটার কিনে আনে। ইরা কিছু বোঝার আগেই সৌম্যর ইরার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে লাইটারের সাহায্যে ডায়েরিতে আগুন জ্বালিয়ে দেয়। ইরা ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে গিয়ে ডায়েরিটা নিতে চায়, তার আগেই সৌম্য সেটি দূরে ছুঁড়ে ফেলে। ইরা সেদিকে দৌড় দিতে গেলে সৌম্য বাঁ হাতে ইরার ডান হাত টেনে ধরে। এরপর বাঁ হাতে ইরার মুখ তার দিকে ফিরিয়ে শক্ত কণ্ঠে বলে, ওই ডায়েরিটা যেভাবে পড়ছে ঠিক সেভাবেই তোর প্রতি আমার ভালোবাসা পড়ে ছাই হয়ে গিয়েছে। এবার আমাকে ভুলে যা ইরা, ইরাবতী। বলতে গিয়েও আর বলতে পারল না সৌম্য, গলা ধরে আসে তার। এরা টইটুম্বুর আখিতে দৃষ্টি মিললে সৌম্য ডান দিকে ঘাড় ফিরিয়ে চোখ বুজে নেয়। এরা দুহাত সৌম্যর গাল তার দিকে ফিরিয়ে ভাঙ্গা গলায় বলে, তুই মিথ্যে বলছিস সৌম্য, আমার কিচ্ছু চাই না, আমি তোর সাথে টিনের ঘরেই থাকবো। তুই আমাকে 3 বেলা খেতে দিতে না পারলেও আমি একটুও অভিযোগ করব না। তুই যেভাবে রাখবি আমি সেভাবেই থাকবো। আমি মধ্যবিত্ত সৌম্যর বউ হয়ে পুরনো ছেঁড়া শাড়ি পরব। বিশ্বাস কর, আমার একটু কষ্ট হবে না। তুই আমাকে শুধু একটু ভালোবাসবি সৌম্য। সৌম্য শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, চোখ খুলল না। এরা আবারও সৌম্যর গলা জড়িয়ে ধরে কান্না মাখা গলায় বলে, বল না সৌম্য, আমায় ভালোবাসবি তুই? সৌম্য চোখ বুজে রেখে দৃঢ় কণ্ঠে বলে, পারবো না। এরা সৌম্যর কথা শুনে কাঁদতে কাঁদতে সৌম্যর পায়ের কাছে বসে পড়ে। দুহাতে সৌম্যর বাম পা আঁকড়ে ধরে সৌম্যর উরুতে কপাল ঠেকিয়ে, আমায় ফিরিয়ে দিস না সৌম্য, আমি তোকে ছাড়া মরে যাব রে। তোর ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না। চল না সৌম্য, আমরা বিয়ে করে পালিয়ে যাই।